চুয়াডাঙ্গা শীতে সর্বনিম্ন আর গ্রীষ্মে যেখানে হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এতে প্রশ্ন উঠেছে কি এর কারণ। তবে কি মরুতে পরিণত হবে এই অঞ্চল? এই আশঙ্কা নাকচ করে আবহাওয়াবিদরা বলছেন কর্কটক্রান্তি রেখায় অবস্থান ছাড়াও জলাশয়ের স্বল্পতা, ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া, অনাবৃষ্টি ও পশ্চিম দিক থেকে আসা লু হাওয়া চরম ভাবাপন্ন হচ্ছে এই অঞ্চলে। বৈরী আবহাওয়ার কবলে দক্ষিণ এশিয়া, এর বাইরে নয় বাংলাদেশও। রাজধানী সহ গোটা দেশ যখন পড়ছে তীব্র তাপদাহে, বইছে তাপপ্রবাহ, তখন নতুন ভিন্ন এক মাত্রা নিয়ে সামনে এসেছে দক্ষিণ পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। সৌদি আরব আফ্রিকার মরু অঞ্চলের সমান্তরালে এ এলাকার উপর দিয়ে গেছে কর্কটক্রান্তি রেখা। সূর্য এখানে মাথার ওপরে থাকে মার্চ থেকে জুন পর্যন্ত। এপ্রিলে ভারতের পশ্চিমবঙ্গ ও মধ্যপ্রদেশ থেকে বয়ে আসে যে শুষ্ক বাতাস, তার মুখেই পড়ে চুয়াডাঙ্গা। এই লু হাওয়ার সঙ্গে তাপমাত্রার ঊর্ধ্বগতি পরিস্থিতি করে তোলে ভয়াবহ। এ সময় পারদ উঠে যায় 40 ডিগ্রি সেলসিয়াসের ওপর। উত্তপ্ত বায়ু বাংলাদেশে ওই চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, মোংলা এইসব অঞ্চল থেকে গেটওয়ে হিসেবে বাংলাদেশে প্রবেশ করে ওই অঞ্চলের তাপমাত্রাকে একটু উত্তপ্ত করে ফেলে। ফলে চুয়াডাঙ্গা ভৌগোলিক অবস্থানগত কারণে একটু উত্তপ্ত। সাতক্ষীরা, যশোর ছাড়াও এই বলয়ে পড়ে ফরিদপুর, কুষ্টিয়া। তবে সেখানে জলাধার কাছে থাকায় তুলনামূলকভাবে তাপমাত্রা থাকে সহনীয়। কিন্তু চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা, নবগঙ্গা সহ শাখা নদীগুলো গেছে শুকিয়ে। নিচে নেমে গেছে ভূগর্ভস্থ পানির স্তর। সঙ্গে বনভূমি কমে যাওয়া ও অনাবৃষ্টিতে আবহাওয়া হয়ে উঠেছে চরম ভাবাপন্ন। পানি যত বেশি প্রবাহমান সে তত বেশি হিট ডিসচার্জ করে। সে যে পানি হিট ডিসচার্জ করতেছে, প্রবাহ করতেছে সেটা না, এটার সাথে সে অ্যাকুয়াটিক যে সিস্টেম, মাছ তৈরি হওয়ার, উদ্ভিদ তৈরি হওয়ার, সেটাও যেমন সাপোর্ট করে, মানে ইকোসিস্টেম সার্ভিস। আবার সে একই সাথে এই হিটটাকে ডিসচার্জ করে নিচের দিকে নিয়ে যায়। এখন আপনি যখন এটাকে বন্ধ করে ফেললেন, আপনি যখন এটাকে একেবারেই ভরাট করে ফেললেন, তখন ওই মেকানিজমটা ওইখানে তো থাকতেছে না। তাহলে কি হচ্ছে, আপনি ল্যান্ডের ক্ষেত্রে সে হিটটাকে আবার অ্যাবজর্ব করে সে তখন তাপমাত্রা বাড়িয়ে দিবে। এক দশক আগেও নাটোরের লালপুর ছিল দেশের সবচেয়ে উষ্ণতম এলাকা। জলবায়ু পরিবর্তন ছাড়াও মানবসৃষ্ট সংকটে সে জায়গা নিয়েছে চুয়াডাঙ্গা। এখানে 2014 সালের 21শে মে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 43.2 ডিগ্রি। 2023-এর 17 এপ্রিল তা ছিল 43 ডিগ্রি। এবারও এ জেলার আবহাওয়া সেই একই অবস্থার দিকে এগোচ্ছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তীব্র গরমে রাজধানীর হাসপাতালে বাড়ছে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা। বেশিরভাগ হাসপাতালের শিশু ওয়ার্ডেই শয্যা খালি নেই। নিউমোনিয়া ছাড়া জ্বর, ঠান্ডা, কাশি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা। গরমে সুস্থ থাকতে বেশি পানি পান করা সহ নানা পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। বৈশাখে রোদের তীব্রতা বাড়ার সাথে যেন তাল মিলিয়ে বাড়ছে হাসপাতালে রোগীর সংখ্যা। ঢাকা শিশু হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সোহরাওয়ার্দী সহ রাজধানীর সরকারি বেসরকারি হাসপাতালের শিশু ওয়ার্ডে রোগীর চাপ বেড়েছে 20 থেকে 30%। নিউমোনিয়া থেকে শুরু করে ঠান্ডা, জ্বর, কাশি নিয়ে বিভিন্ন জেলার রোগী ছুটে আসছেন রাজধানীতে। ভর্তি হওয়া বেশিরভাগ শিশুরই ধরা পড়ছে নিউমোনিয়া। কাশি ছিল, কাশির স্থানে শ্বাসকষ্ট বাড়ছে, জ্বর। এরপরে নিয়ে এখানে আসছি, আসার পর ওনারা বলতেছে নিউমোনিয়া হয়েছে। এখানে আসার পরে আমি জানতে পারি যে ওর শ্বাসে পানি জমছে, সেটা অপারেশন করতে হবে। ঈদের দিন, বৃহস্পতিবার দিন ওর খুবই অবস্থা কাহিল, জ্বর 103 হয়ে গেছে গা। ওরা আমরা ইমার্জেন্সিতে নিয়ে আসছি, ইমার্জেন্সিতে নিয়ে আসার পর আমাদেরকে সঙ্গে সঙ্গে ভর্তি দিয়ে দিচ্ছে। সরকারি হাসপাতালে শয্যা না পেয়ে অনেককেই ছুটতে হচ্ছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিকে। যে ভাই এখানে তো সিট নাই, নিতে পারবেন না, আর রোগীর অবস্থা তো খুব খারাপ, এই বলে অন্য হসপিটাল পাঠিয়ে দিলে প্রাইভেটে। সিট বলছে যে খালি নাই, কইছে ইমার্জেন্সি নিয়ে সোহরাওয়ার্দী হসপিটালে নিয়ে ভর্তি করতে। চিকিৎসকরা বলছেন গরমে ঘেমে গিয়ে ঠান্ডা জ্বর থেকে হচ্ছে নিউমোনিয়া। এছাড়া এবার জ্বরের এমন কিছু ধরনে মানুষ আক্রান্ত হচ্ছে যা আগে দেখা যায়নি। এবার আমরা কিছু ভাইরাল ফ্লু এখনও পাচ্ছি, যেটা কারণে এবং এই প্যাটার্নগুলো দেখা যাচ্ছে যে ঘরে ঘরে বয়স্ক, শুধু বয়স্ক আর শিশুদের না, সবার এক ঘরে থাকলে বাসার সবাই আক্রান্ত হচ্ছে। অতিরিক্ত জ্বর, বমি, তাদের বুকের খাঁচা ডেবে যাওয়া, খাবার খেতে না পারা, শ্বাসকষ্ট, এসব নিয়ে তারা আমাদের হসপিটালে এসে আমরা ভর্তি হচ্ছে। খুব ঘেমে গেলে হালকা অল্প করে স্যালাইনের পানি, ডাবের পানি, এগুলো বাসায় বাচ্চাদের ঘন ঘন করে একটু পরপর খাওয়াতে হবে।
আইসিডিডিআরবি বলছে চলমান তাপপ্রবাহে ঠান্ডা জ্বরসহ বিভিন্ন রোগের রোগী বাড়লেও এখন পর্যন্ত ডায়রিয়া রোগীর সংখ্যা স্বাভাবিক সময়ের মতোই আছে। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে তীব্র গরমে অস্থির জনজীবন, জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, হিট স্ট্রোক সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। এদের মধ্যে শিশু ও বয়স্করাই বেশি। গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। সপ্তাহেরও বেশি সময় ধরে চলছে তাপপ্রবাহ, আর তীব্র গরমে বেশি প্রভাব পড়েছে শিশুদের উপর। শিশুরা আক্রান্ত হচ্ছে ডায়রিয়া ও নিউমোনিয়ায়। বাড়তি চাপে হিমশিম অবস্থা চাঁপাইনবাবগঞ্জের হাসপাতালে। গতকাল সকাল থেকে ডায়রিয়া, তো কালকে আমরা দুপুর পর এখানে আর কি ইন করি, তারপর এই অবস্থায় বাচ্চার ডায়রিয়া হয়ে গেছিল, আমরা হাসপাতাল নিয়ে এসেছি। আল্লাহর রহমতে সুস্থ আছে, আমরা বাড়ি যাচ্ছি। প্রচণ্ড তাপপ্রবাহে ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গড়ে প্রতিদিন 500 শিশু রোগী রাজশাহী মেডিকেলে ভর্তি হচ্ছে বলে জানান চিকিৎসকরা। ডায়রিয়া রোগীর সংখ্যা বেড়েছে, আর এমনি যেটা আমাদের সাধারণ সর্দি কাশি যেটা আমরা বলি সেই রোগীও বেড়েছে, আবার নিউমোনিয়া, ব্রঙ্কিওলাইটিস এগুলো আসছে আমাদের। পটুয়াখালীর কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে 7 দিনে 81 জন ডায়রিয়া রোগী চিকিৎসা নিয়েছেন। আক্রান্তদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। আজকে আমাদের হসপিটালে 25 জনের মতো ডায়রিয়া আক্রান্ত রোগী আছে। এদের ভিতরে শিশু এবং গর্ভবতী মা আছে। তো ঝুঁকির মধ্যে থাকে সাধারণত গর্ভবতী মা এবং শিশু যারা আছে। গত 2 দিনে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন 175 জন। এর মধ্যে ডায়রিয়া ওয়ার্ডে 29 আর শিশু ওয়ার্ডেও ভর্তি হয়েছেন 29 জন। বেড পাই নেই, তারপরে বারান্দায় এত রোগীরও কষ্ট হয় যে আমরা আইসি, আমাকেও তো কষ্ট হয়। তীব্র গরমে গত 1 সপ্তাহ ধরে জামালপুর জেনারেল হাসপাতালে সেবা নিচ্ছেন কয়েক গুণ বেশি রোগী। সবচেয়ে বেশি রোগী আসছে মেডিসিন, শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে। 4 দিন ধরে আসছি, গরম, অতিরিক্ত গরম। এখন গরম থেকে বাবু অসুস্থ হয়ে যাইতেছে, আরো 3 দিন থাকতে হইব। একই অবস্থা চাঁদপুর ও টাঙ্গাইলের বিভিন্ন হাসপাতালে। শয্যা না পেয়ে বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিচ্ছেন অনেক রোগী। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তীব্র গরমে রোগের প্রকোপ বাড়ার বিষয়ে আরও জানাতে এবার কুয়াকাটা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ফরিদ উদ্দিন আক্তার। ফরিদ, আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে 7 দিনে প্রায় 81 জন ডায়রিয়া রোগী আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং শিশু ও বয়স্কদের সংখ্যা এখানে বেশি। তো কুয়াকাটার এদিকে পরিস্থিতি কেমন দেখা যাচ্ছে? আবহাওয়ার বিষয়ে কি তথ্য জানা গেছে? কলাপাড়া বাড়ছে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা। চলতি মাসের শুরুতে গরমের সঙ্গে এই রোগের প্রকোপ বাড়তে শুরু করেছে। হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে প্রয়োজনীয় সংখ্যক শয্যা না থাকায় করিডোর, মেঝেতে ঠাঁই হয়েছে অনেক রোগী। আক্রান্তদের মধ্যে গর্ভবতী শিশু, বয়স্ক রোগীর সংখ্যাই বেশি। অনেক রোগী ভর্তি থাকায় জনবল সংকটে পড়েছেন, হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। সিভিল সার্জন সূত্রে জানা যায়, গত 24 ঘন্টায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে 16 জন। গত 1 সপ্তাহে এই উপজেলায় ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা 126 জন। গত 1 মাসে ডায়রিয়া আক্রান্ত সংখ্যা 318 জন। তবে এসব রোগীর সেবা দিতে পর্যাপ্ত সেলাইন মজুত রয়েছে বলে জানা যায় হাসপাতাল কর্তৃপক্ষ। আমি আপনাকে আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, কলাপাড়া উপজেলায় 40.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আবহাওয়া অফিস। এটি কিন্তু তাপমাত্রা রেকর্ড করেছিল, সর্বোচ্চ তাপমাত্রা ছিল কলাপাড়ায় 18 এপ্রিল। এই উপকূলে সামান্য বৃষ্টি হয়েছিল 2 দিন পরই। বৃষ্টির পরে ব্যবসা গরমের মাত্রা আরো বেড়ে যায়। তবে এতে কিন্তু বিপাকে পড়ে সাধারণ মানুষ, আর ডায়রিয়া রোগীর সংখ্যা সাথে সাথে বাড়তে থাকে। আমার সাথে কথা হয়েছে বেশ কয়েকজন চিকিৎসকের সঙ্গে। তারা যেটা জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে ডায়রিয়া রোগীর ভর্তি রয়েছেন। এদের মধ্যে কিন্তু তরমুজ এবং বাঙ্গিতে ডায়রিয়া আক্রান্ত হয়েছে। তাই চিকিৎসকরা তারা পরামর্শ দিয়েছেন যাতে বাসি তখন হোটেলে খাবার যুক্ত না খাওয়া হয়, এবং পাশাপাশি সকাল থেকে বিকাল 4টা পর্যন্ত জানি রোদ্রের মধ্যে ঘোরাফেরা না করে বাসায় থাকার পরামর্শ দিয়েছে। এই ছিল কলাপাড়া হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ।
গরমে বাড়ছে অসুস্থতা, এ বিষয়ে পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরিদউদ্দিন আক্তার। তীব্র গরমে চাঁপাইনবাবগঞ্জে ঝরে যেতে শুরু করেছে আম। বৈরী আবহাওয়ায় এবছর আমের মুকুল এসেছেও কম। এরপরেও গুটি আম ঝরে যাওয়ায় বিপাকী কৃষকরা। এ অবস্থায় আম গাছের অতিরিক্ত পরিচর্যা ও যত্ন নেওয়ার পরামর্শ কৃষি গবেষকদের। চাঁপাইনবাবগঞ্জে কয়েকদিনের টানা দাবদাহে ঝরে যাচ্ছে আম। এবছর প্রতিকূল আবহাওয়া আর অফ ইয়ার অর্থাৎ কম ফলনের বছর হওয়ায় আমের মুকুল আসে কম। তার উপর খরাতে গুটি আম ঝরে যাওয়ায় কৃষকের ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা। বাগান চাষিরা বলছেন, খরা থেকে আম রক্ষার জন্য নিয়মিত পরিচর্যা করছেন তারা। এতে আমের উৎপাদন খরচ বাড়ছে। খুব ময়লা ছিল, মানে মুকুল আসছিল, তো এবার গরমের কারণে সেরকম মুকুল থাকেনি। অনেক তাপমাত্রা, রোদ্রে দেখা যাচ্ছে যে ঝরছে, কোনটা বড় হয়েছে, আর বিষয় হয়েছে একটু পানি হলে একটু ভালো হতো। কয়েকদিন থেকে যে তাবদাহ চলছে, এরপরে যে গাছে যে দানা আছে, আমের গুটিগুলো আছে, সেগুলো ঝরে পড়ছে। অনেকে সেচ দিতে পারছে না, পানির লেয়ার পাওয়া যাচ্ছে না। আঞ্চলিক গবেষণা কেন্দ্র বলছে, টানা তাপ প্রবাহের মতো দুর্যোগে কৃষকদের খুবই সতর্কতার সঙ্গে গাছ পরিচর্যা করতে হবে। এক্ষেত্রে গাছের গোড়ায় নিয়মিত সেচ দেওয়ার পাশাপাশি ছত্রাকনাশক স্প্রে করার পরামর্শ তাদের। পানি স্প্রে করার সময় যদি প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া সার মিশিয়ে স্প্রে করা যায়, তাহলে মানে গাছ কিন্তু তার যে খাদ্যের যে ঘাটতি সেটা পূরণ হবে এবং ফল ঝরা রোধ হয়ে যাবে। কাজে জরুরিভাবে পরামর্শ হলো এখনই গাছের গোড়ায় সেচ দিতে হবে। কৃষি বিভাগ জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে 37,604 হেক্টর জমিতে আম বাগান রয়েছে। এবার উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন আম। তবে বিরূপ আবহাওয়ার কারণে লক্ষ্যমাত্রা পূরণ নাও হতে পারে বলে আশঙ্কা তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভারতে ক্ষমতার পালা বদল হলেও বাংলাদেশের সঙ্গে সম্পর্কে কোনো পরিবর্তন আসবে না বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে, যে দলই ক্ষমতায় আসুক, ঢাকার প্রতি দিল্লির নীতি একই থাকবে। তবে তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা এবং বাণিজ্য ঘাটতির মতো বিষয় সমাধান সহ বাংলাদেশকে নিজেদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। বাংলাদেশে নির্বাচনের 4.5 মাসের মাথায় অনুষ্ঠিত হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের লোকসভা নির্বাচন। শুক্রবার প্রথম ধাপে 102 আসনে হয় ভোট গ্রহণ। 7 ধাপের এ নির্বাচনের ফল জানা যাবে 4 জুন। তবে ভোটের আগের জনমত জরিপ বলছে, আবারও ক্ষমতায় ফিরতে পারে নরেন্দ্র মোদীর বিজেপি সরকার। এরই মধ্যে নির্বাচনী ইশতেহারে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে কংগ্রেস। আর বিজেপির সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এরই মধ্যে প্রমাণিত। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, দিল্লিতে সরকারে যেই হোক, ঢাকার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ঠিক থাকবে। ভারত অবশ্যই তারা চাইবে বাংলাদেশের সাথে যে সরকারই থাকুক না কেন, তাদের নিজেদের নিরাপত্তার সাথে, স্থিতিশীলতার স্বার্থে তারা আমাদের সাথে সম্পর্ক বজায় রাখার জন্য। আর তাছাড়া আপনি জানেন যে সাম্প্রতিক বছরগুলোতে এই আঞ্চলিক যে রাজনীতির মেরুকরণ, সেগুলো কিন্তু প্রত্যেকটি রাষ্ট্রের সাথে ভারতের সম্পর্ক কিন্তু এক ধরনের তলানিতে গিয়ে ঠেকেছে, কিন্তু বাংলাদেশের সাথে তারা সম্পর্ককে ধরে রেখেছে। ভারতের সাংবাদিক ও বিশ্লেষকরা বলছেন, গত 10 বছরে বাংলাদেশ নীতিতে পরিবর্তন আনেনি দিল্লি। ভবিষ্যতেও এর ধারাবাহিকতা থাকবে। বাংলাদেশ নীতির একটা ধারাবাহিকতা রয়েছে, যার কিন্তু পরিবর্তন গত 10 বছরে নরেন্দ্র মোদী সরকার থাকাকালীন আমরা দেখিনি, বরং সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। অবশ্যই ভারতীয় কংগ্রেস ক্ষমতায় এলে তারা তো বাংলাদেশ সম্পর্কে তাদের একটি বিশেষ অনুভূতি এবং স্পর্শকাতর বিষয় রয়েছে। ফলে বাংলাদেশের ক্ষেত্রে এটার কোনো পরিবর্তন ঘটবে বলে আমি মনে করি না। বিশ্লেষকরা বলছেন, ভারতের যে দলই ক্ষমতায় আসুক, বাংলাদেশকে নিজেদের জাতীয় স্বার্থকে গুরুত্ব দিতে হবে। তিস্তা সহ বিভিন্ন নদীর পানি বন্টন, সীমান্ত হত্যা এবং বাণিজ্য ঘাটতির মতো বিষয় সমাধানে নজর দেওয়ার পরামর্শ তাদের। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ ও অর্থ পাচারের পৃষ্ঠপোষকতা বিএনপির অধঃপতনের মূল কারণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার রাজধানীর খামারবাড়িতে কৃষক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব যতদিন শেখ হাসিনার হাতে, ততদিন দেশের গণতন্ত্র ও অর্থনীতি নিরাপদ।
কৃষক লীগের 52তম প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় বিশেষ আলোচনা সভা। অংশ নেন দলটির সব স্তরের নেতাকর্মী। এতে সংগঠনকে বেগবান করতে নির্দেশনা দেন তারা। ধান যেটা আমাদের বাংলাদেশের মানুষের। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তাই এই সংগঠনকে শহরে আটকে না রেখে তৃণমূলে ছড়িয়ে দিতে হবে। কৃষক লীগটাকে শহরের মধ্যে আটকে না রেখে গ্রামের দিকে নিয়ে যাওয়াই ভালো। বিএনপিকে দেশের উন্নয়নে প্রধান বাধা উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সাম্প্রদায়িক শক্তি, জঙ্গিবাদ ও অর্থ পাচারকারীদের আশ্রয় প্রশ্রয় দেয় বিএনপির এই দুর্দশা। এরা সাম্প্রদায়িক শক্তির ঠিকানা, এরা জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, এরা এদেশে অর্থ পাচার আর দুর্নীতির রাজা। আন্দোলন ও নির্বাচনে ব্যর্থ হয়ে বিএনপি দেউলিয়া হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশে পালিয়ে আসা মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ ও সেনাবাহিনীর 285 সদস্যকে সোমবার ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। শুক্রবার বিকেলে বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রী। বলেন, কয়েকদিনে মিয়ানমার থেকে 285 জন আশ্রয় নিয়েছেন। তাদের 22 এপ্রিল নৌপথে ফেরত পাঠানো হবে। যে জাহাজ তাদের নিতে আসবে তাতে মিয়ানমারে আটকে পড়া 150 বাংলাদেশিও ফেরত আসবেন। এ সময় মন্ত্রী আরও বলেন, শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশ নয়, বিশ্বেও গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠেছেন। সব মিলিয়ে পর্যন্ত 285 জন মায়ানমারের বিজেপি সদস্য, অর্থাৎ তাদের বর্ডার গার্ড এবং আর্মির সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মধ্যে আছি তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য, এবং 22 তারিখ, আগামী 22 তারিখ জাহাজ যোগে তাদেরকে ফেরত নিয়ে যাওয়ার জন্য মায়ানমারকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে আমাদের পক্ষ থেকে। নির্ধারিত সময়ের একদিন আগে রোববার দুবাই পৌঁছাবে সোমালিয়ার জলদস্যুদের কবল থেকে মুক্ত হওয়া জাহাজ এমভি আবদুল্লাহ। শুক্রবার এমভি আবদুল্লাহ থেকে পাঠানো সবশেষ বার্তায় এমন তথ্যই জানানো হয়েছে। গত বুধবারের পর থেকে জাহাজটিকে আর পাহারা দিচ্ছে না অন্য কোনো জাহাজ। ফলে এমভি আবদুল্লাহকে দুবাই অভিমুখে একাই অগ্রসর হতে হচ্ছে। তবে জাহাজটি ইতোমধ্যে সমুদ্রের অতি ঝুঁকিপূর্ণ এলাকা অতিক্রম করেছে। সোমালীয় জলদস্যুরা জাহাজটিকে যেখানে আটক করে রেখেছিল তার থেকে প্রায় 970 নটিক্যাল মাইল দূরে এবং সোমালিয়া উপকূল থেকে প্রায় 687 নটিক্যাল মাইল দূরে অবস্থান করছে। আমাদের জাহাজ আবদুল্লাহ সর্বশেষ গতিপথ। জাহাজটি আজ মিডনাইটে ওমান টিএসএস এ প্রবেশ করবে এবং এরপর ইনশাল্লাহ সবকিছু ঠিক থাকলে 21 তারিখ দুপুর নাগাদ আমাদের গন্তব্যস্থল দুবাইয়ের হামরিয়া পোর্টের অ্যাঙ্কারেজে পৌঁছাবো ইনশাল্লাহ। রাজধানী শিশু হাসপাতালের 5ম তলায় 1.5 ঘন্টায় আগুনে পুড়েছে নিবিড় পরিচর্যা কেন্দ্র, আইসিইউর জরুরি যন্ত্রপাতি। আগুন লাগার পরপরই তাৎক্ষণিকভাবে আইসিইউ থেকে সরিয়ে নেওয়া হয় রোগীদের। ফায়ার সার্ভিসের ধারণা, এসি বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বেলা 1:45 রাজধানীর শিশু হাসপাতালের বি ব্লক ভবনে আগুন লাগার খবর ছড়িয়ে পড়ে আতঙ্ক। ছুটোছুটি শুরু হয় রোগী ও স্বজনদের। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে ভবনের 5ম তলার কার্ডিয়াক আইসিইউ। অতি দ্রুত সেখানে উপস্থিত হয় ফায়ারের 2টি ইউনিট। পরে আরও যোগ দেয় 3টি ইউনিট। বেসিনের কাছে একটা এসি আছে, ওইখান থেকে আগুন লাগছে। আমি সাথে সাথে বলছি মেইন সুইচ অফ করো, বাচ্চা শিফট করো। ওরা ওটাই করছে, সাথে সাথে মেইন সুইচ অফ করে বাচ্চা সব শিফট করে ফেলছে। ওই ইউনিটে আটকা পড়া রোগীদের উদ্ধার করে আনা হয়। 1 ঘন্টা 20 মিনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ফায়ার সার্ভিসের ধারণা, এসি বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত। এই ভিতরে এসি ছিল, আইসিইউতে এসি থেকে হতে পারে, তবে এই বিষয়টা আরও তদন্তের প্রয়োজন আছে। তদন্ত সাপেক্ষে আমরা পরবর্তী অ্যাকচুয়াল কারণটা বলতে পারবো। সংশ্লিষ্টরা জানায় ওই ইউনিটে 7 জন রোগী ছিলেন।
তাদেরকে দ্রুত উদ্ধার করে হৃদরোগ ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়। পঞ্চম তলায় ছিলেন 174 জন রোগী, সবাইকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। 7 জন পেশেন্ট ছিল, আমাদের চিকিৎসক সহ অন্যান্য যারা কাজে ছিলেন তারা হঠাৎ করে একটু ধোঁয়া দেখেই কিন্তু সব রোগীকে বের করে নিয়ে আসা হয়েছে এবং এই রোগীগুলিকে যেহেতু কার্ডিয়াক আইসিইউ সেহেতু আমরা এগুলো এনআইসি ভিত্তিতে জাতীয় হৃদরোগে আমরা ট্রান্সফার করেছি এবং সেখানে সব রোগী ভালো আছে। আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্ট তারা যদি মানে সমস্ত কিছু চেক আপ করার পরে যদি বলে যে না এখন আমাদের একটা ওয়ার্ড আমরা চালু করব, আমরা নিচতলা থেকে শুরু করব, তারপরে যেই ওয়ার্ডটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ওয়ার্ডটাকে আমরা আপাতত স্থগিত রাখবো, বাকিগুলো চালু করার চেষ্টা করব যদি তারা আমাদেরকে এই স্বীকৃতি দেয়। হাসপাতালের এই পরিচালক আরও জানান, যত দ্রুত সম্ভব এই ইউনিটকে সচল করার চেষ্টা করছেন তারা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জীবন বাঁচাতে এসে উল্টো প্রতি মুহূর্ত শঙ্কায় কাটছে বাংলাদেশ শিশু হাসপাতালের রোগী ও স্বজনদের। শুক্রবার দুপুরে আগুনের ঘটনায় অসুস্থ শিশুদের নিয়ে 3 ঘণ্টা প্রখর রোদে কাটাতে হয় স্বজনদের। দুদিন আগেও এই হাসপাতালের অন্য ভবনে আগুনের ঘটনা ঘটে। এসব ঘটনায় হতাহত না থাকলেও আতঙ্ক কাটছে না। শিশু হাসপাতালের শুক্রবার বিকেলের চিত্র এটি। ওয়ার্ডে ফিরছেন রোগী ও স্বজনেরা। চিকিৎসক ও নার্সদের সেবা কার্যক্রমও শুরু হয়েছে, তবে এসবের পেছনেও রয়ে গেছে আতঙ্ক। এর আগে দুপুরে 1 ঘন্টার বেশি সময় ধরে আগুন জ্বলে এই হাসপাতালে। এতে 3 ঘন্টার বেশি বাইরে থাকতে হয় সবাইকে। ভয় তো পেয়েছে যে আর একটু যদি দেরি করে আসতাম তাহলে তো বাচ্চা তো এখানে রাখি গেছি, তাহলে তো বাচ্চা উঠতেও পারতাম না, বাচ্চাও নিয়ে বাইরে হতে পারতাম না। ভয়টা মনে করেন যদি বাচ্চা কিছু হইতো গা। পাশে তো আগুন লাগছে তাই এ পাশে আসছি, এখন তো স্যালাইনও দিতে পারতেছি না, হাত ফুলে উঠছে। এখন আস্তে আস্তে ঠিক হলে পরে তারপরে ভয়টা একটু কাটবে। আগুন লাগার পরই আইসিইউ ছাড়া ওয়ার্ডের রোগীদের বাইরে নিয়ে আসা হয়। প্রখর রোদে অসুস্থ শিশুদের নিয়ে দুর্ভোগ পোহান বাবা মায়েরা। হঠাৎ করে ফোন দিছে আগুন লাগছে, তা বোঝেনি তো কোন হালে, দূরে আইসা দিয়ে অবস্থা নিয়ে পরে যে জামা গেল। অক্সিজেন খুললা, স্যালাইন খুললা, যেভাবে সব কিছু জিনিসপত্র ফেলায় আছে আমি কিন্তু মতনে ওদা বাইরে আইসা পড়ছি। মানে একটা আতঙ্কের ভিতরে ছিলাম। এটা একটা আতঙ্ক না যে একটা আইসিইউ বাস্টে আগুন ধরে কত ক্ষয়ক্ষতি হচ্ছে। গেল মঙ্গলবারও একই হাসপাতালের এই ব্লকের 3য় তলায় আগুনের ঘটনা ঘটে। পরপর 2 ঘটনায় আতঙ্কে সবাই। আজকে লাগে 2 দিন আগুন লাগছে এই বিল্ডিং এ, একটা আতঙ্কের মাঝে আছি বর্তমানে। আজকে আবার লাগলো, মানে এটা নিয়ে খুব আতঙ্কে আছি, কখন জানি কোন বড় দুর্ঘটনা ঘটে যায়। শিশুদের চিকিৎসা নিয়ে কিছুটা অনিশ্চয়তায় স্বজনরা, যদিও ক্ষতিগ্রস্ত ইউনিট দ্রুত সচল করার আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভারতের তুলনায় বাংলাদেশে হার্টের রিংয়ের দাম 2.5 গুণেরও বেশি। ভারতে হার্টের যে রিং 53,000 টাকা, তাই বাংলাদেশে বিক্রি হচ্ছে 1,40,000 টাকায়। এত পার্থক্য কেন, তার উত্তর দিতে পারেননি আমদানিকারকরা। মূল্য নির্ধারণে কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। বন্ধ বা সরু হয়ে যাওয়া হার্টের রক্তনালীকে প্রসারিত করে রাখতে বসানো হয় রিং বা স্টেন্ট। দেশে 40টির মতো কোম্পানির হার্টের রিং আমদানি হয়। মূল্য 15,000 থেকে 1,40,000 টাকা পর্যন্ত। দেশে বছরে যা ব্যবহার হয় তার অর্ধেকের বেশি যুক্তরাষ্ট্রের 3 কোম্পানির তৈরি হার্টের রিং। ভারতে এগুলোর সরকার নির্ধারিত দাম 40,000 রুপি বা 53,000 টাকা। অথচ একই রিংয়ের দাম বাংলাদেশের ঔষধ প্রশাসন অধিদপ্তর ঠিক করে দিয়েছে 1,40,000 টাকা। বোস্টনের প্রোমোস প্রিমিয়ার ভারতে 15,000 টাকা হলেও বাংলাদেশে তা বিক্রি হয় 73,000 টাকায়। আমরা যখন কোম্পানিগুলোর সাথে বার্গেইন করি, নিশ্চয়ই আমরা তো সেটা দেখতে চাই যে ইন্টারন্যাশনালি তার মার্কেট প্রাইসটা কী আছে, যে এক দেশে আপনি এই দামে বেচবেন, আপনার কাছে এক দামে বেচবে, আমার কাছে আরেক দামে বেচবে, এটা তো হতে পারে না, এটা হওয়া উচিত না। তাদের যে বক্তব্যটা আসে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল পলিসি আছে, সেটা একটি ব্যাপার, এবং মার্কেটটা আমাদের চেয়ে অনেক গুণ বড়। সরকারের অবশ্যই উচিত হবে সমস্ত প্রোডাক্টকে একটা রিজনেবল প্রাইসে ক্যাপ করে দেওয়া, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশ করেছে আর অন্যান্য দেশে আছে। তুমি স্বর্ণ দিয়ে বাধাই করে আনো, হীরার প্রোডাক্ট আনো, আমি তোমাকে 70,000 টাকা দিব প্রাইস, এর মধ্যে তোমাকে বিক্রি করতে হবে। তাহলে দুটো সুবিধা, যে পারবে সে আনবে, আর যে কোনো কোম্পানি যদি বলেন না এই কোম্পানি এইটাতে দিতে পারছি না আমরা প্রাইস তোমাদের বাংলাদেশে, করবে না।
গত বছরের ডিসেম্বরে 23টি আমদানিকারক প্রতিষ্ঠানের রিংয়ের দাম ঠিক করে দেয় সরকার। এরপর চলতি মাসে আবারও 23টি প্রতিষ্ঠানের দাম নির্ধারণ হয়। অভিযোগ আছে, কিছু কোম্পানির রিংয়ের দাম অস্বাভাবিক কমিয়ে দেয়া হয়, আবার কিছু কোম্পানির বেলায় হয় তা উল্টো। প্রত্যেকটা প্রিন্সিপালকে বলাইছে কমতে হবে, আমাদের এখন দেশের অবস্থা, আপনারা ইন্ডিয়াতে বিক্রি করেন এবং আপনাদের না হলে আপনাদের সাথে ব্যবসা করব না, এইরকম আপনাদের সাথে আপনাদের এই ইউজ আমরা করব না। এভাবে বিভিন্ন জনকে বিভিন্নভাবে কনভিন্স করে আমরা মোটামুটি তারাও দেখছে যে বাংলাদেশে এটার ইউজ আছে, তাদের ব্যবসা ধরে রাখার সাথে তারা কমাইছে এটা। আমদানিকারকেরা জানান, দেশে বছরে হার্টের রিং ব্যবহার হয় 40,000-এর মতো, যার বাজার মূল্য 400 থেকে 500 কোটি টাকা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলে গেলেন দেশের প্রথম জাতীয় পতাকার নকশাকার শিবনারায়ণ দাস। শুক্রবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে মৃত্যু হয় তার। সর্বস্তরে শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে মরদেহ রাখা হবে আজ সকাল 10টায়, পরে নেওয়া হবে কুমিল্লায়। মৃত্যুর আগে দেহদান করে গেছেন এই বীর মুক্তিযোদ্ধা। লাল সবুজের মাঝে বাংলাদেশের মানচিত্র, বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতীক। 1971 সালের 2রা মার্চ প্রথম উড়েছিল এই পতাকা, আর এর নকশাকার শিবনারায়ণ দাস। 1970 সালের 6 জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলে পতাকাটি নকশা করেন তিনি। পরে এ পতাকা হাতে 71-এর রণাঙ্গনে যুদ্ধ করেছে বাঙালি। শিবনারায়ণ দাসের জন্ম কুমিল্লায়। 71-এ তার বাবা সতীশচন্দ্র দাসকে হত্যা করে পাকিস্তানি সেনারা। শিবনারায়ণ রাজনীতিতে আসেন ভাষাসৈনিক ধীরেন্দ্রনাথ দত্তের হাত ধরে। ছিলেন 62 শিক্ষা আন্দোলনে, অংশ নিয়েছেন মুক্তিযুদ্ধে। পতাকা তৈরি করবার ইতিহাস আছে, সেই ইতিহাসের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এরকম করে অনেক অনেক কিছুর সঙ্গেই যুক্ত ছিলেন শিবনারায়ণ দাস। সুতরাং আজকে আমরা এটাই আহ্বান জানাবো যে সবাই জানুন শিবনারায়ণ দাসকে। সেদিন উনি কুমিল্লার থেকে ঢাকায় ছিলেন এবং সার্জেন্ট জহুরুল হক হলে রব ভাই, শাহজাহান সিরাজ ভাই, কাজী আরিফ আহমেদ ভাই, মার্শাল মনি, এই 4 জন যখন জাতীয় পতাকার সিদ্ধান্তটা চূড়ান্ত করে, তো সেটা একটা বড় কাগজে, পোস্টার কাগজে উনি এঁকে দিয়েছিলেন আর কি। শ্বাসকষ্ট নিয়ে 1 এপ্রিল সমরিতা হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে আনা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেলে। শুক্রবার সকালে এখানেই মারা যান বাংলাদেশের প্রথম পতাকার নকশাকার। দেশের জন্য উনি করেছেন, সেটার ক্রেডিট উনি কোনোদিনও নিতে চাননি, এবং আমরাও কোনোদিনও আমার বাবা এটা করেছেন বা করবেন এরকম আমরা ক্রেডিট নিতে চাই না। লাল ফারুকের বাসা থেকে ওই যে তার ভাইয়ের বিয়ে গেছে, সোনালি রঙের টিপ দেয় না বিয়ে, ওই সোনালি রঙটা দিয়ে কোনে আঙ্গুল দিয়ে ম্যাপটা আঁকছে। তার একটা পার্সোনাল ডায়েরি ছিল, ওইটার থেকে আমি অনেক কিছু জানছি। শিবনারায়ণ দাস চোখদান করেছেন সন্ধানীতে, আর দেহদান করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়কে। সর্বস্তরের শ্রদ্ধা জানাতে শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে তার মরদেহ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 13 বছর পর লক্ষ্মীপুরে 5টি ইউনিয়নে ভোট হচ্ছে। ভোটাররা বলছেন দীর্ঘদিন ভোট না হওয়ায় উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন তারা। এবার যোগ্য প্রার্থী বেছে নিয়ে উন্নয়নের ধারায় ফিরতে চান। প্রচারে নেমে এরই মাঝে একে অপরের বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন প্রার্থীরা। এদিকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট করতে প্রস্তুত নির্বাচন কমিশন। লক্ষ্মীপুর সদরের দালাল বাজার, বাঙ্গাখা, দক্ষিণ হামছাদি, লাহারকান্দি ও তেওয়ারীগঞ্জ এই 5টি ইউনিয়নে সর্বশেষ ভোট হয় 2011 সালের 27 জুন। এরপর সীমানা নির্ধারণ ও মামলা জটিলতায় ভোট হয়নি। সম্প্রতি সমস্যা সমাধান করে তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। সে অনুযায়ী ভোট হবে 28 এপ্রিল। এরই মাঝে শুরু হয়েছে প্রচার। প্রার্থীরা ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। ভোটাররা বলছেন দীর্ঘদিন ভোট না হওয়ায় উন্নয়নের ধারা থমকে গেছে। এবার যোগ্য প্রার্থী বেছে নিয়ে সেই ধারা ফিরিয়ে আনা হবে। মানুষের মধ্যে যথেষ্ট আনন্দ এবং উচ্ছ্বাস আছে। এত উৎসাহ, এত উদ্দীপনা, আমরা এই উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা শেখ জামালকে ইনশাল্লাহ চেয়ারম্যান নির্বাচিত করবো ইনশাল্লাহ। ভোটের মাঠে নেই বিএনপি, আর দলীয় প্রতীক না থাকায় আওয়ামী লীগের একাধিক প্রার্থী রয়েছেন মাঠে, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। অনেক প্রার্থী একে অপরের বিরুদ্ধে অভিযোগও তুলেছেন। জনগণের আশা আকাঙ্ক্ষা ভালো সুস্থ একটা নির্বাচন হোক। জনগণ চাচ্ছে যে সুস্থ ভোটের মাধ্যমে মানুষ ভোটাধিকার প্রয়োগ করুক, তাদের মনোনীত চেয়ারম্যান হিসেবে যাকে পছন্দ তাকে ভোট দিবে। আমি আমার বিজয়ের ব্যাপারে আমি ইনশাল্লাহ শতভাগ আশাবাদী
এবং বাঙ্গাখা ইউনিয়নের জনগণ স্বতঃস্ফূর্তভাবে মোটরসাইকেল প্রতীকের পক্ষে সাড়া জুগিয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য প্রতিটি ইউনিয়নে নিরাপত্তা জোরদার করেছে নির্বাচন কমিশন। যেই পরিমাণ ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দেওয়ার জন্য যেই পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রয়োজন সেই পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োগ হবে। আমি সকল ভোটারের সহযোগিতা কামনা করছি। লক্ষ্মীপুরের 5 ইউনিয়নে 28 জন চেয়ারম্যান প্রার্থী, 225 জন সদস্য প্রার্থী ও 63 জন সংরক্ষিত নারী সদস্য প্রার্থী ভোটে অংশ নিচ্ছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আইএমএফের শর্ত পূরণে আগামী অর্থবছরে 1,70,000 কোটি টাকা ভ্যাট আদায় করতে চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এজন্য ছাড় কমানো, সিগারেটের কর বাড়ানো সহ 3 বিষয়ে জোর দেওয়ার চিন্তা করছে তারা। অর্থনীতিবিদরা বলছেন, ভ্যাট আদায় বাড়াতে ফাঁকি বন্ধে বেশি জোর দেওয়া উচিত। এনবিআরের হিসেবে চলতি অর্থবছরে ভ্যাট আদায় হবে 1,45,000 কোটি টাকা। এ ধারা বহাল থাকলে আগামী অর্থবছরে তা দাঁড়াবে 1,60,000 কোটিতে। তবে আইএমএফের শর্ত পূরণে দরকার হবে আরও প্রায় 10,000 কোটি টাকা। আর এই অর্থ জোগাতে আসছে বাজেটে ভ্যাট ছাড় কমানো ও সিগারেটে কর বাড়ানোর কথা ভাবছে এনবিআর। পাশাপাশি ফিসকাল ডিভাইস ব্যবহারে বাড়তি ভ্যাট আদায়ের আশাও তাদের। তবে ভ্যাট আদায় বাড়াতে ফাঁকি বন্ধে করা উদ্যোগ চান অর্থনীতিবিদরা। তাতে এড়ানো যাবে জনজীবনের নেতিবাচক প্রভাব। বলছেন, ভ্যাট ছাড় বাতিলের সিদ্ধান্ত নিতে হবে সতর্কভাবে। সাধারণ ভোক্তারা কিন্তু কর দিচ্ছেন, কিন্তু অনেক ক্ষেত্রে তো কোম্পানিগুলো দিচ্ছেন। এই এভিডেন্স আমরা বিভিন্ন সময় পেয়ে থাকি। কৌশল যদি হয় ভ্যাট আদায় বাড়ানোর, যে আমি কর ফাঁকি রোধ করে ভ্যাট আদায় বাড়াবো, তাহলে অবশ্যই এটা সাধারণ মানুষের উপরে চাপটা পড়বে না। সরকার খরচ কাটছাট করায় এবছর ভ্যাট আদায় কম হচ্ছে, বেসরকারি আমদানি কমায়ও আদায় কম হচ্ছে। এনবিআর মনে করছে, সরকারি ব্যয় ও আমদানি না বাড়লে লক্ষ্য অর্জন কঠিন হবে। তবে রাজস্ব বাড়াতে হলে বিনিয়োগ বান্ধব পরিবেশ চান ব্যবসায়ীরা। যে আরও বেশি আপনি ভ্যাট কালেক্ট করবেন, এটা কিন্তু একটা স্ট্রাকচার চিন্তা ভাবনা না। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদেরকে আগে লোকজনকে বেশি কর্মসংস্থান ক্রিয়েট করতে হবে এবং কর্মসংস্থান ক্রিয়েট করার জন্য একটা ব্যবসায়িক সুলভ, ব্যবসায়িক ইকোনমিক ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। 28 এপ্রিল ঢাকায় আবার শুরু হচ্ছে আইএমএফের সঙ্গে এনবিআরের আলোচনা। ভ্যাট বাড়ানোর এসব পরিকল্পনা গুরুত্ব পাবে ওই বৈঠকে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের পর প্রথমবার কোরিয়ায় যাচ্ছে চিংড়ির সামোচা, টেম্পুরা, স্প্রিং রোল, চিপস সহ নানা প্রক্রিয়াজাতকৃত পণ্য। মৎস্য অধিদপ্তর বলছে, রপ্তানি আয় বাড়াতে এসব পণ্য বিক্রির কোনো বিকল্প নেই। গত বছর খুলনা থেকে প্রথমবার যুক্তরাষ্ট্রে রপ্তানি হয় চিংড়ি দিয়ে তৈরি সামোসা, টেম্পুরা, স্প্রিং রোল, বল, পেস্ট্রি সহ প্রক্রিয়াজাতকরণ পণ্য। এতে আয় হয় $23,000। রোজেমকো ফুডস লিমিটেড নামের কোম্পানি স্বল্প পরিসরে রপ্তানি করে এই পণ্য। এবছর $53,160 পণ্য রপ্তানি হয়েছে যুক্তরাষ্ট্রে। এছাড়াও অর্ডার রয়েছে $1,37,706 চিংড়ি প্রক্রিয়াজাতকরণ নানা পণ্য। চিংড়ির পাশাপাশি প্রক্রিয়াজাতকরণ পণ্য রপ্তানি করছে প্রতিষ্ঠানটি। এবং মেরিনেট করার পরে আমরা যে বিভিন্ন যে স্পাইসিগুলো আছে, সেখানে ব্রেড ক্রাম্ব বা আদার যে স্পাইসিগুলো আছে, এগুলো আমরা খুব যত্ন সহকারে করি এবং খুব টেম্পারেচারটাকে আমরা খুব নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করি। ওটা আমাদের 1 ইয়ার্স আমাদের আছে এক্সপায়ারি, এবং যেটা ফিশ দিয়ে যেটা করি আমরা ওইটা আমাদের 2 ইয়ার্স আমাদের থাকে, এবং আমরা এখান থেকে ফিনিশ করবো আমরা কোল্ড স্টোরে নিয়ে রাখি। যে অর্ডার আছে বর্তমানে প্রায় $1.5 কোটি টাকা প্লাস মূল্যের, সমমূল্যের আমাদের অর্ডার কিন্তু আমাদের কাছে আছে, এবং আমরা আশা করতেছি আমাদের যে প্ল্যানিং, এই বছরে আমরা এটাকে 10 কোটি ছাড়াই যেতে পারবো। মৎস্য ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তর বলছে, এবছর শুধু যুক্তরাষ্ট্র নয়, কোরিয়াতেও রপ্তানি হবে। রপ্তানি আয় বাড়াতে মূল্য সংযোজিত পণ্যের বিকল্প নেই বলেও মত দেন তারা। ইউকেতে রপ্তানি করেছে এবং আরেকজন রপ্তানি করার চেষ্টা করছে, তার অর্ডার পেয়েছে, সেটা হচ্ছে কোরিয়ায়। তা আশা করি তারা এই দুইটা প্রোডাক্ট যদি পাঠাতে পারে এবং মার্কেটটার এক্সপানশন হয়, তাহলে আমাদের রপ্তানির পরিমাণটা বাড়বে। গুণগত মান কমে যাওয়ায় ও দাম বাড়ায় গত 3 বছরে বাংলাদেশ থেকে কমেছে চিংড়ি রপ্তানি। অভিজিৎ পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, খুলনা। সাতক্ষীরায় ভারত সীমান্তের ইছামতি নদীর তীরে লোকালয়ের মাঝেই মিলছে সুন্দরবনের দেখা। নদী ভাঙন ঠেকাতে প্রশাসনের উদ্যোগে সুন্দরী, কেওড়া, বাইন, গোলপাতা সহ সুন্দরবনের বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে সৃষ্টি হয়েছে রূপসী ম্যানগ্রোভ বন।
শিবনগরে প্রায় 150 বিঘা জমির ওপর বন ও পর্যটন কেন্দ্রে দূর দূরান্ত থেকে আসছেন মানুষ। জেলা সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে শিবনগরে গড়ে উঠেছে রূপসী ম্যানগ্রোভ পর্যটন কেন্দ্র। প্রশাসনের উদ্যোগে সীমান্ত নদী ইছামতি তীরে প্রায় 150 বিঘা জমির উপর তৈরি হয়েছে এই কৃত্রিম ম্যানগ্রোভ বন। শিবনগরে ভাঙন ঠেকাতে 2014 সালে নদী তীরে বন গড়ে তোলে দেবহাটা উপজেলা প্রশাসন। সুন্দরবনের আদলে গড়া এই বনে রোপণ করা হয় কেওড়া, বাইন, গোলপাতা, নিম, সুন্দরী সহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছ। পর্যটকদের জন্য নির্মাণ হয় কংক্রিট ও কাঠের ট্রেল, বেঞ্চ, শিশু কর্নার সহ নানা সুবিধা। নৌকা ভ্রমণের ব্যবস্থা আছে, আর পাশে একটা নতুন জিনিস তৈরি হচ্ছে, এটা আপনার নাগরদোলা, নৌকা নাগরদোলা বলে। দেখে মনে হচ্ছে এটা একটা সুন্দরবন। তাছাড়া এর পাশাপাশি এর পিছনে ভেতর দিয়ে ইছামতি নদী রয়েছে, যার এই পাশে বাংলাদেশ আর ওপাশে হচ্ছে ভারতের হাসনাবাদ আছে। কটেজগুলো আপনার প্রশাসনের নিয়ন্ত্রণের পরিচালনা করা হয়, সেক্ষেত্রে এখানে কোনো রিস্ক নেই, আপনি রাত্রি যাপন করতে পারবেন ফ্যামিলি নিয়ে। পর্যটকদের আকর্ষণ করতে বনের ভেতর পাখির অভয়ারণ্য, ঝুলন্ত সেতু, কেবল কার সহ নানা সুবিধা যোগ করার কাজ চলছে জানালো প্রশাসন। আমাদের পরিকল্পনা আছে যে এর ভিতরে আমাদের আবাসন ব্যবস্থা করার জন্য, যাতায়াতের পর্যাপ্ত সুবিধার জন্য পর্যাপ্তভাবে প্রশস্ত রাস্তার একটা পরিকল্পনা আছে আমাদের। রূপসী ম্যানগ্রোভ বনের সড়ক যোগাযোগ উন্নত হলে এটি দেশের অন্যতম এক পর্যটন আকর্ষণ হয়ে উঠবে বলছেন সংশ্লিষ্টরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রিমিয়ার ডিভিশন হকি লিগে আবাহনী মোহামেডান অলিখিত ফাইনালে ঘটেছে মারামারি কাণ্ড। ম্যাচ না খেলে সাদা কালোরা মাঠ ছাড়ায় বিজয়ী ঘোষণা করা হয়েছে আবাহনীকে। এমন ঘটনার পর হকি থেকে নিজেদের গুটিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে মোহামেডান। আর 15 ম্যাচ শেষে আবাহনী ও মেরিনার্সের পয়েন্ট সমান হওয়ায় লিগ চ্যাম্পিয়ন ঘোষণা বাড়ালো অপেক্ষা। বিশৃঙ্খলার মধ্য দিয়েই চলছিল প্রিমিয়ার লিগ হকি। শেষ দিন এসে তা সীমা ছাড়িয়েছে। আবাহনী মোহামেডানের অলিখিত ফাইনালে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা। দু দলের খেলোয়াড়দের মারামারি যেন দৈন্যতার প্রতিচ্ছবি। জিমির লাল কার্ড ইস্যুতে এ ম্যাচ না খেলার হুমকি দিয়েছিল মোহামেডান, যদিও সে জায়গা থেকে সরে আসে সাদা কালোরা। আবাহনী মোহামেডান দ্বৈরথ রোমাঞ্চ ছড়ায় শুরু থেকে। 25 মিনিটেই 2 গোলের লিড আকাশী নীলদের। তৃতীয় কোয়ার্টারে 3 গোল করে দারুণ কামব্যাক মোহামেডানের, যদিও ম্যাচের পরিস্থিতি বদলে যায় 42 মিনিটে। দু দলের খেলোয়াড়রা জড়িয়ে পড়ে হাতাহাতিতে। এই বিতর্কিত কাণ্ডে খেলা বন্ধ 30 মিনিট। শাস্তি হিসেবে মোহামেডানের 2 জন আর আবাহনীর 1 জন দেখেন লাল কার্ড। রেফারির এমন সিদ্ধান্তের পর আর মাঠে নামেনি মোহামেডান। জয়ী ঘোষণা করা হয় আবাহনীকে। আগের ম্যাচে 3 রেড 3 কার্ড, এই ম্যাচেও 3 কার্ড, এবং ঠিক ভাইটাল টাইমে। তার মানে কি, এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে যাতে আমরা চ্যাম্পিয়ন না হতে পারি, একটা বিশেষ মহল এই কাজটা করছে। ভবিষ্যতে তাদের আন্ডারে ফেডারেশনের অবৈধ এবং অদক্ষ অযোগ্য যে কর্মকর্তা আছে তাদের আন্ডারে আর মোহামেডান স্পোর্টিং ক্লাব কখনো এই ফেডারেশনের আন্ডারে আপনি হকিতে অংশগ্রহণ করবেন। 15 ম্যাচে সমান 37 পয়েন্ট নিয়ে শীর্ষে আবাহনী মেরিনার্স। লিগের বাইলজ অনুযায়ী চ্যাম্পিয়ন দল নির্ধারণে প্লে অফ খেলার কথা জানিয়েছে ফেডারেশন। ম্যাচ সমাপ্ত ঘোষণা করে অপোনেন্ট টিমকে যে উপস্থিত ছিল তাকে জয়ী ঘোষণা করা হয়েছে। সেহেতু এই ক্ষেত্রে কোনো কিছুর বিবেচনার কোনো ক্ষেত্রই নেই। যেহেতু প্লে অফটা দুটো দলেই আপনার যদি সমান পয়েন্ট হয় তাহলে তো নিশ্চয়ই বড় দুটো দল, সেখানে আমার ফরেন আম্পায়ারের বিষয়গুলো রয়েছে। আমি ইমিডিয়েটলি খেলা পরিচালনা করার জন্য আহ্বান করব। আবাহনী প্লে অফ খেলতে রাজি থাকলেও চিঠি পাওয়ার পর সিদ্ধান্ত নেবে মেরিনার্স। প্রিমিয়ার লিগ হকিতে 3 বার যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করার নজির আছে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর ছিল এখনকার মতো ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।